ডিভোর্সের পর আমার বোন আমাদের বাসায় এসে উঠলো। ভাবলাম এবার হয়তো বোনটা একটু সুখে থাকবে, কিন্তু না, আমার সেই ধারণা ছিল পুরোপুরি ভুল। মাস পেরোতে না পেরোতেই বাড়ির পরিস্থিতি বদলে যেতে লাগলো। মার সাথে ইতির প্রায় কিছু না কিছু নিয়ে ঝামেলা হতে লাগলো। একটা মেয়ে তার এই চরম দুঃসময়ে নিজের মাকেই সবচেয়ে কাছে চায়, পাশে চায়। এ চাওয়াটা খুব স্বাভাবিক, কিন্তু আমার বোনের বেলায় হলো সম্পূর্ণ উল্টা। মা কেন যেন দিনকে দিন ওকে আর সহ্যই করতে পারছিল না। রোজই কিছু না কিছু নিয়ে ঝামেলা হতো। মার আচরণে ইতির চেয়ে বেশি অবাক হলাম আমি। অন্য কেউ হলে মানা যেত, কিন্তু নিজের মেয়ে এমন বিপদে মার এই আচরণ একেবারে অপ্রত্যাশিত। ইতি রোজ রাতে দরজা বন্ধ করে কাঁদে। আমার সব বোনদের মধ্যে এই বোনকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। আমার জন্মের পর মার মধ্যে কিছুটা মানসিক সমস্যা দেখা দেয়। তখন ডাক্তার আমাকে মার থেকে দূরে দূরে রাখতে বলে। এজন্য আমার সবকিছুই করতো ইতি। বলতে গেলে আমি ওর কাছেই বড় হয়েছি। মার আদর, স্নেহ, ভালোবাসা সবকিছু ওর কাছ থেকেই পেয়েছি। তাই ওর প্রতিটা সুখে যেমন আমি বেশি সুখী হই, তেমনি ভাবে ওর দুঃখগুলো আমাকে বেশ ছুঁয়ে যায়। আমি নিজেও বেকার, সবে পড়াশোনা শেষ করেছি, এখনো চাকরি বাকরি কিছুই পাইনি। বাপের ঘাড়ে বসে খাচ্ছি, সংসারে কোনো পয়সা করে দিতে পারছি না। এজন্য তেমন কিছু করতে বা বলতেও পারছি না, বললেও কেউ কানে তুলছে না। বেলা বাজে ৯টা। ১১টায় টিএসসিতে এক ভদ্রলোকের সাথে আমার দেখা করার কথা। অনলাইন ভিত্তিক একটা বিজনেস আছে তার। সেখানে কন্ট্রাক্ট ডেভেলপার হিসেবে পার্ট টাইম একটা কাজ নিয়ে কথা হবে তার সাথে। সোজা কথা, এই কাজ আমি পারবো কিনা ভদ্রলোক সামনাসামনি তাই বাজিয়ে দেখতে চান আর কি। টিউশনি করে যা পাই প্রায় সবই আমার নিজের হাত খরচে চলে যায়। এখন থেকে বাড়িতে কিছু টাকা দেয়া দরকার ইতির জন্য। কিছু না পারি মাসে মাসে অন্তত কিছু টাকা হাতে দিতে পারলে ওর খুব কাজে আসবে। টাকার আলাদা একটা ক্ষমতা আছে। আব্বা দ্বিতীয় শ্রেণীর একটা সরকারি চাকরি করতেন। অবসরে যাওয়ার পর মাসে মাসে সেখান থেকে কিছু টাকা আসে। সেই টাকা আর গ্রামে আমাদের কিছু জায়গা জমি আছে, তার ইজারা বাবদ যা পাই এই দিয়ে কোনো রকমে আমাদের সংসারটা চলে। পুরো মাসের বাজার খরচ, আব্বা আম্মার ওষুধের খরচ এবং সংসারের অন্যান্য খরচ করে এই টাকা দিয়ে মাস কাবার হতে চায় না। মাস শেষে ধার দেনা করা লাগে, মুদি দোকানের বাকি পড়ে পরের মাসের শুরুর দিকেই তা শোধ করা হয়। মাস শেষে আবারও সেই বাকি ফিরিস্তি লম্বা হয়। এই চক্রটা দিন দিন বেড়েই চলছে, কোনোভাবেই আর বের হতে পারছি না এখান থেকে। তার উপর এখন সব জিনিসের যা দাম বেড়েছে, তাতে ইনকাম না করলে সংসার আর কোনোভাবেই চালানো যাবে না। এর মধ্যে হুট করে সংসারে অতিরিক্ত দুইজন মানুষ স্থায়ী হওয়ার কারণে যদি কোনো অশান্তি সৃষ্টি হয়, তাহলে তাতে খুব বেশি অস্বাভাবিক ব্যাপারও বলা চলে না। ইতির মেয়েটা ছোট, বয়স ১ বছর ২ মাস, তার জন্য দুধ কেনা লাগে। মাসে মাসে দুধ কিনতে অনেক টাকার দরকার। এই সব সমস্যার একটাই সমাধান, সেটা হচ্ছে টাকা। এখন আমার একটা চাকুরির দরকার। মাসে মাসে অনেকগুলো টাকা আসলে হয়তো অধিকাংশ সমস্যা সমাধান হয়ে যাবে, কিন্তু চাকুরি তো আর মুখের কথা নয় যে চাইলাম আর পেয়ে গেলাম। চাকুরির কয়েকটা পরীক্ষা দিয়েছি, এর মধ্যে প্রাইমারির ভাইবা আছে এই মাসেই। বাড়িতে অবশ্য জানাইনি যে প্রাইমারি রিটেনে পাশ করেছি। এই চাকুরিটা হয়ে যাওয়া ভালো একটা সম্ভাবনা আছে। কাপড় পরছিলাম এমন সময় ইতি রুমে আসলো। আমি বললাম, কিছু বলবি আপা? ও বলল, না তেমন কিছু বলবো না। মুখে তেমন কিছু না বললেও আমি বুঝতে পারছি কিছু একটা বলতেই এসেছে। আমি ঘুরে তাকালাম ওর দিকে। ওর চাঁদ মুখে বোনটার মুখের দিকে তাকিয়ে বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠলো। চেহারা সেই লাবণ্য আর নেই, মায়া মায়া চোখ দুটো নিচে কেমন কালি পড়ে গেছে। কত রাত যে ঘুমায় না কে জানে। আমি ইতির কাঁধে হাত রেখে বললাম, আপা, রাত যখন খুব অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় তখন এতে ভয় পেতে হয় না, কারণ তার একটু পরেই সব অন্ধকার দূর করে সকালের আলো ফুটে। এখন আমরা যে সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি সে সমস্যা একদিন থাকবে না। আমি একটা চাকরি পেলেই তোর আমার আমাদের সবার সমস্যার সমাধান হয়ে যাবে। আমি ইতির চোখে পানি মুছে দিলাম, ও আমার বুকের ঝাঁপিয়ে পড়লো। কি আশ্চর্য ব্যাপার, ছোটবেলা কেউ আমাকে শক্ত কিছু বললে বা খেলায় না নিলে কিংবা কোনো কারণে দুঃখ পেলে আমি সোজা এসে আপার কোলে এভাবে ঝাঁপিয়ে পড়তাম। আদর দিয়ে, স্নেহ দিয়ে আপা আমার সব দুঃখ নিমিষেই ভুলে দিত, কিন্তু আমি ওর কোনো দুঃখ নিজের মধ্যে নিয়ে ওকে একটু ভালো রাখতে পারছি না। আমরা বড় হয়ে যাই কেন? ছেলেবেলাই ভালো ছিল, একজনের দুঃখে আর একজনের বুকে গিয়ে ঝেড়ে ফেলা যেত।
মানি ব্যাগ হাতে নিয়ে দেখলাম ৩২০ টাকা আছে। ২৫০ টাকা ইতির হাতে গুঁজে দিয়ে বললাম, বাবুর জন্য দুধ কিনিস। একটা পার্ট টাইম কাজের কথাবার্তা বলতে টিএসসি যাচ্ছি এখন, দোয়া করিস। আমার এই বোনটা আমার চেয়ে ৯ বছরের বড়, তবু ও আমার সবচেয়ে ভালো বন্ধু, কাছের বন্ধু। ওর পরে আমার আরেকটা বোন আছে, ওর বিয়ে হয়েছে বাগেরহাটে, আমাদের থানার পাশের থানা, মোল্লার হাটে। তার নাম স্বাতী। আমার ছোট একটা ভাই আছে, তার নাম শাকিল। ইন্টারমিডিয়েট পরীক্ষার পর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলাম বাসায় বসে। এক সন্ধ্যায় দেখলাম বাবার সাথে তার অফিস থেকে কয়েকজন লোক এলো। মা নাস্তা পানি জোগাড় করলো। খাওয়া দাওয়া শেষে মা আপাকে সাজিয়ে গুছিয়ে চা নিয়ে তাদের সামনে পাঠালো। এরা আসলে পাত্রী দেখতে এসেছিল। পাত্রও তাদের সাথে এসেছিল। দেখে তাদের পছন্দ হলো, আংটি পরিয়ে দিল। মুরুব্বি গুচ্ছের এক লোক বলল, শুভ কাজে দেরি করে কি লাভ, আজই বরং আত্ম হয়ে যাক, পরে আয়োজন করে অনুষ্ঠান করা যাবে। এই লোকটা ছিল আব্বার অফিসের জিএম, সম্পর্কে পাত্রের খালু। এই লোকটা আব্বার সাথে অফিসে বসে বিয়ের কথাবার্তা ঠিকঠাক করেছে। আমরা এর কিছুই জানতাম না, মা আর আব্বু শুধু জানতো। সেই রাতে কাজী ডেকে বিয়ে পড়ানো হলো। এর মধ্যে এদের কয়েকজন গিয়ে এলিফ্যান্ট রোড থেকে বানামার বাজার সদাই কিনে আনলো। ছেলের দুলাভাই গিয়ে ছেলের মা আর বোনকে নিয়ে আসলো। তারা সাথে করে কিছু অর্নামেন্টস নিয়ে এলো। চোখের সামনে ভোজবাজির মতো ঘটে গেল বিয়েটা। আমার সব ভাই বোন মিলে এই বিয়ের বিরোধিতা করলাম। বড় বোনের বিয়ে হবে এমন হুটহাট করে, বরকে চিনি না জানি না, তেমন কোনো খোঁজ খবরও নেওয়া হয় না, তাছাড়া কোনো আনন্দ উৎসব হবে না, এটা কিছুতেই মানা যায় না। আব্বু অসহায় দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে বলল, তোদের কাছে বাপ হয়ে আমি অনুরোধ করছি, তোরা